টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসদার। আজ আমরা কথা বলবো বেগম রোকেয়াকে নিয়ে বিরূপ মন্তব্য নিয়ে। 4 বিশিষ্ট নারীকে যখন বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা, সেই মুহূর্তে নারী জাগরণের এই অগ্রদূতকে নিয়ে বিরূপ মন্তব্য করে তুমুল সমালোচনার জন্ম দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান। বেগম রোকেয়াকে মুরতাদ ও কাফির আখ্যা দিয়েছেন তিনি। তার এই মন্তব্য ঘিরে এরই মধ্যে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেগম রোকেয়াকে মুরতাদ কাফির বলে হেয় করার এই অপচেষ্টা কেন, এতে কাদের কি লাভ, এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নিজেরা করি এর সমন্বয়কারী ও মানবাধিকার কর্মী খুশি কবি। শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের টিবিএস পডকাস্টে। ধন্যবাদ। আমি একটু শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, আজকে আপনি হয়তো দেখেছেন যে প্রধান উপদেষ্টা 4 বিশিষ্ট নারীকে আসলে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছে। তো রাষ্ট্রে এরকম একটি অনুষ্ঠান যখন চলছিল, ঠিক সেই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি বেগম রোকেয়াকে মুরতাদ এবং কাফির বলে একটি স্ট্যাটাসও দিয়েছেন। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি তো বলবো যে আসলে এই ট্রেন্ডটা আমরা দেখছি বিগত বছর থেকে, যেখানে রোকেয়া হল, শামসুন্না হলের থেকে দেখা গেছে যে রোকেয়ার একটা যে দেওয়াল লিখন যেটা ছিল, যেখানে রোকেয়াকে কেন্দ্র করে বা রোকেয়ার উক্তি নিয়ে যে লেখা হয়েছিল গত জুলাইতে যে আন্দোলনটা হয়েছিল, সেটার ওই যে দেওয়াল লিখন যেগুলো হয়েছিল, যে স্লোগান গুলো হয়েছিল, গ্রাফিটি যেটা বলা হচ্ছিল, তো সেখানে সেটাকে তার চেহারাটাকে কালি লাগানো আর এটার বিরুদ্ধে কথা বলা মাঝে মাঝে তখন থেকেই দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমেও এবং বাইরেও ওই রোকেয়া সাখাওয়াত, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে নিয়ে এগুলো লেখা হচ্ছে, বলা হচ্ছে। তো এখন যারা এটা করছে, এটা বোঝা যাচ্ছে যে এটা একটা গোষ্ঠী, একটা তাদের সম্ভবত কোনো কারণে নারী জাগরণ, নারীর কথা, নারীর মর্যাদা, নারীর শিক্ষা, নারী এগিয়ে যাওয়া, এগুলো পছন্দ না। তো তারা এগুলো করছে, যদিও তারা বিশ্ববিদ্যালয়ের সাথেই জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক, পদার্থ বিজ্ঞানের মতো একটা সাবজেক্টের শিক্ষক হোক, আর একজন ছাত্রী হোক। তো এইগুলো যারা করছে তারা, আমি বলবো যে তারা নিজেরাই জানে না। রোকেয়া সাখাওয়াত হোসেন একজন আমাদের সবার জন্য একটা মানে অগ্রদূত, শুধু না, আমাদের জন্য একটা মানে আলো, একটা বিকেন। আমরা অনেক কিছু ওনার কাছ থেকে শিখি। এখনো ওনার লেখাগুলো এখনো খুবই প্রযোজ্য আমাদের বর্তমান যে সমাজের ব্যবস্থায় নারীকে কিভাবে দেখা হচ্ছে, এটা হোক মুসলিম হোক, হিন্দু হোক, যে কোনো ধর্মের। মূলত সমাজে নারী অবস্থাটাকে নিয়ে, তাদের যে দমিয়ে রাখা হচ্ছে সেটাকে নিয়ে উনি যথেষ্ট লিখেছেন, খুব যৌক্তিকতার সাথে লিখেছেন। উনি একটা স্কুল চালু করতে পেরেছেন মুসলিম নারীদের জন্য, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এবং ওই স্কুল চালু করার সময় যে পর্দাকে নিয়ে উনি কটাক্ষ করেছেন, সেখানে ওই পর্দা শক্তভাবে অবলম্বন করে ওই স্কুল চালু হয়েছে। কেন ওনার বিষয় ছিল যে মুসলিম মেয়েদেরকে যেহেতু শিক্ষা দেওয়া হচ্ছে না, তার নিজের জীবন থেকে সেটা যে জেনেছে, পড়তে দেওয়া হচ্ছে না, সেখানে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারছে না, তাদের আলো দেখতে পারছে না। তো সে কারণে আমি ওনার কথা যেটা, যে উনি যেহেতু সবাই পর্দা পালন করা হোক, কিন্তু মেয়েরা যেন শিক্ষাটা পায়। তো কৌশলী ছিলেন, ওনার স্ট্র্যাটেজিস্ট ছিলেন। তো এই মহিলাকে, এরকম একজন মহিলাকে, একজন নারীকে যেভাবে তারা সামাজিক মাধ্যম হোক, দেওয়ালের মধ্যে হোক, যেখানে হোক, মানে গ্রাফিটির মাধ্যমে, গ্রাফিটিতে তাকে করা হোক, যে কোনো জায়গায় এগুলো করা, এটা তাদের নিজেদের অবস্থানটা ওরা দেখাচ্ছে। এটা আসলে এটা বাংলাদেশের অধিকাংশ মানুষের অবস্থান না। বেগম রোকেয়াকে আমরা আর একটা স্থানে দেখি, আর এক জায়গায় দেখি, আর এখন পর্যন্ত আর একজন বেগম রোকেয়ার মতো ব্যক্তি তৈরি হয়নি। অনেক আমাদের মহিষী নারী আসছেন আমাদের সমাজে, কিন্তু রোকেয়ার মতো এত স্পষ্টবাদী, এত যৌক্তিক,
এখনো আসেনি। আমি যদি একটু জানতে চাই, উনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছেন এই শিক্ষক, সেগুলো আসলে কতটুকু যৌক্তিক? এখন একজন মুরতাদ আর একজনকে ডাকছে, কোন ভিত্তিতে ডাকছে? রোকেয়া সাখাওয়াত হোসেন যখন বসবাস করছিলেন একটা খুবই কনজারভেটিভ মুসলিম অবস্থায় তখন সমাজ ছিল, প্রগতিশীল ছিল। কেন আমরা কবি নজরুলের লেখাগুলো দেখছি, আমরা সওগাতের এডিটর পাবলিশার নাসিরুদ্দিন সাহেবের বক্তব্যগুলো দেখছি, অনেক লিখছিলেন, এরকম ব্যক্তিরাও ছিলেন। কিন্তু সাধারণত অধিকাংশ মুসলমানরা বেশ কনজারভেটিভ ছিল। একটা হলো যে ওখানে ব্রিটিশদের আধিপত্য, আর একটা হলো যে হিন্দুদের আধিপত্য, যেখানে তারা অনেক বেশি প্রাধান্য পাচ্ছিল সব সাহিত্য বা সব জায়গায়। সেখানে রোকেয়া সাখাওয়াত হোসেনের মতো একজন ব্যক্তি, নারী তার মধ্যে, মুসলিম নারী তার মধ্যে, সে যেভাবে লিখেছে, পাবলিশ করেছে, এটা তো অত্যন্ত মানে একটা রেভলিউশনারি, একটা বিপ্লবী অবস্থান। তো এখানে তাকে যে বলা হচ্ছে যে সে মুরতাদ, সে মুরতাদ, এটা কে কাকে বলছে? এই যারা যে বলছেন এই শিক্ষক, তাকে এই অধিকারটা দিয়েছে কে ডিসাইড করতে যে একজন ধার্মিক কি ধার্মিক না, একজন মুসলমান কি আর একজন মুসলমান না, একজন মুসলিম ধর্ম থেকে পতন হয়েছে কি হয়নি? আর উনি তো এখন বেঁচেও নাই। উনাকে মুরতাদ ডাকলেও বা কি, বা না ডাকলেও বা কি, এটা কি উনাকে কোনো ক্ষতি করছে? উনি তো মারাই গেছেন। উনি তো, আর আমরা যতটুকু জানি, উনি কিন্তু ধর্ম পালন করতেন। মানে ধর্ম পালন করলেই যে ভালো হচ্ছে সে, আর না পালন করলে মুসলিম না, বা এরকম আমি এগুলো বলতে চাচ্ছি না। কিন্তু যেটা হলো যে উনি কিন্তু অত্যন্ত ধার্মিকও ছিলেন। কিন্তু উনি যেখানে কন্ট্রাডিকশন দেখছেন, যেখানে দেখছেন যে একটা স্ববিরোধিতা আছে, সেগুলো উনি তুলে ধরেছেন। তো এই ব্যক্তি যে বলছে, উনি হয়তো জানেও না এই লোকটা যে রোকেয়া সাখাওয়াত হোসেন কি, তার জীবন কি, তার জীবন দর্শন কি, আর তার পুরো জীবন কিভাবে সে তার নিজের জীবনকে গড়ে তুলেছে। তাহলে এ ধরনের একটা অপচেষ্টা কেন চলছে? আপনি যদি দেখেন, এই যে গত বছরের পর থেকে হঠাৎ করে এই গোষ্ঠী সাংঘাতিক ভাবে সাহস পাচ্ছে। কেন এত সাহস পাচ্ছে আমি বুঝি না। কেন তারা তো এই পরিবর্তনটা আনেনি, পট পরিবর্তন, তারা এই সরকারের পরিবর্তন এককভাবে তারা আনেনি। এখানে তো অনেকে ছিল যারা জড়িত ছিল। তো এরা এখন এই সাহসটা পাচ্ছে কেন? সাহসটা নিশ্চয়ই পাচ্ছে, তারা মনে করে যে তারাই এখন প্রাধান্য পাচ্ছে। তো আগে তো এত সাহস তো পেত না। দু একজন যে কোনোদিন বক্তব্য রাখেনি, কিন্তু এটা কোনো প্রাধান্য পায়নি। এটা কোনো, আজকে যে আপনি আমার সাথে একটা পডকাস্ট করছেন, এই অবস্থা তো সৃষ্টি হয়নি। তো এরা এটা করছে কেন? তারা ভয় পাচ্ছে নারীর অবস্থাটাকে, নারীর জাগরণকে, নারীকে সমমর্যাদা দিতে, নারীকে এদেশের একটা সমান নাগরিক হিসাবে দেখতে, মানুষ হিসাবে দেখতে। এরা নারীদেরকে ভয় পায় এবং নারী জাগরণকে ভয় পায়। এটার জন্যই তারা, যে কোনো নারী স্পষ্ট কথা বলে, যে কোনো নারী স্বচ্ছতার সাথে তার বক্তব্যগুলো রাখে আর লেখে, সে হোক সে বহু বছর আগে, প্রায় এরা কারা আসলে? এরা হলো, আমি বলবো যে এরাকে একেবারে একটা ভেরি কনজারভেটিভ, রিঅ্যাকশনারি, একটা রিলিজিয়াস বেসড আইডিওলজিক্যাল একটা সেকশন। আর এই ধরনের রিলিজিয়াস বেসড আইডিওলজিক্যাল সেকশন প্রত্যেকটা দেশে দেখবেন, যেখানে ওই ধর্মের মেজরিটি আছে, ওই ধরনের একটা কনজারভেটিভ এলিমেন্ট গুলো চলে আসে। এটা আমাদের পাশের দেশই হোক, বা আরো দূরের দেশই হোক, বা একদম যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে হোক, মানে যেখানে যারা সংখ্যাগরিষ্ঠ, তাদের মধ্যে আসলে এই ধরনের একটি প্রবণতা, তাদের মধ্যে একটা গ্রুপ সাংঘাতিক ভাবে এখন তারা খুবই অ্যাক্টিভ। এক্ষেত্রে সরকারের করণীয় কি? সরকার তো রাষ্ট্রীয়ভাবে বেগম রোকেয়া দিব, সেটাই আমাদের এখানে আপনি চলে আসছেন। এখানে আমার কনসার্ন হলো সরকার এখানে কোনো ভূমিকা নিচ্ছেন না কেন? সরকার এখানে একদম ভূমিকা নিচ্ছে না। যখন নারী কমিশন গঠন করা হয়েছিল, নারী কমিশন যে সুপারিশগুলো দিয়েছে, যে
বিভিন্ন কি করতে হবে কি না হবে সেই সুপারিশগুলো দিয়েছে। সেটা যখন একটা ধর্মীয় গোষ্ঠী এটাকে প্রত্যাখ্যান করে তাদের সাথে রাস্তায় নেমে সাংঘাতিক বাজে ভাষায় তাদের বিরুদ্ধে বক্তব্য রেখেছে, সরকার তো এখানে ও তার দ্বারা ঈদ কমিশনটা, সেই কমিশনের পক্ষে তো কোনো বক্তব্য আজ পর্যন্ত দেয়নি। সেই কমিশনের কোন জিনিস গ্রহণ করা হবে কি হবে না সেটা আমরা আজ পর্যন্ত জানি না। সরকারকে দেখছি যখনই এই যে স্কুলে যে গানের শিক্ষক রাখা হবে না, শারীরিক শিক্ষা জন্য যে শিক্ষকরা আছে সে প্রাইমারি স্কুলে তাদেরকে রাখা হবে না, যেই অজুহাত তুলেছে যে এরা ইসলামের বিরুদ্ধে, এটা মেয়েদেরকে গান শেখানো হারাম, এগুলো করা যাবে না, তখনই সরকার এটাকে বললো যে এদেরকে রাখা হবে না, এই পোস্টটা বাতিল করা হচ্ছে। আন্দোলন যারা করেছে রাস্তায় সবাই, তো সেইখানে সরকার তো কোনো তাদের কথা শুনেনি। কিন্তু এই গোষ্ঠীতে কেন তারা এত কথা শুনছে, তাদের কথায় এত কেন তারা চুপচাপ থাকছে, আর তাদেরকে প্রশ্রয়, আমি তো এই শব্দটা ব্যবহার করব, প্রশ্রয় দিচ্ছে, যে কারণে তারা আরো বেশি এম্পাওয়ার্ড, আরো বেশি শক্তিশালী অনুভব করছে, যে তারা এখন যা ইচ্ছা বলতে পারবে, যা ইচ্ছা করতে পারবে, যার অধিকার করতে পারে, এটা পরে যার অধিকার খর্ব করতে পারে। আর এটার ফলে যেটা হবে, সকল নারীর চলাফেরা আর তাদের যে একেবারে তার যে সিকিউরিটি, তার নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। রাজনৈতিক দলগুলোর এক্ষেত্রে কি করার আছে? রাজনৈতিক দলগুলো আমি জানি না কেন তারাও কথা বলছে না কেন। রাজনৈতিক দল তো এটা নিয়ে তো স্পষ্ট কথা বলা উচিত। রাজনৈতিক দলগুলোর এখানে নিয়ে এই ব্যাখ্যাগুলো স্পষ্ট দেওয়া উচিত। এখন এখানে রাজনৈতিক দল সবাই যদি মনে করে যে তাদের কিছু বলার নাই, তাহলে তো তাহলে জনগণকে তো রিপ্রেজেন্ট করছে না, এই দেশের মানুষকে রিপ্রেজেন্ট করছে না। তো তারা কাকে রিপ্রেজেন্ট করছে? তাহলে রাজনৈতিক দলের কর্তব্য কি? রাজনৈতিক দল তো হচ্ছে যে পাবলিকের ইস্যুস গুলো নিয়ে আসা, রাজনৈতিক ভাবে যেন এটা একটা রাজনৈতিক অবস্থায় সৃষ্টি হয়, যে নীতি নির্ধারণ হবে, আইনগুলো হবে, সংসদ যখন নির্বাচন হবে সংসদে যাবে, সংসদ আইন প্রয়োগ করবে, তো এইগুলো প্রণয়ন করবে। তো এইগুলো রাজনৈতিক দলের দায়িত্ব আর কর্তব্য। তো এই কাজগুলো যখন করে না, তখন তো মানুষের হতাশা চলে আসে রাজনৈতিক দলগুলোর উপর। আপনি বললেন যে এই যে গানের শিক্ষক, শারীরিক চর্চার শিক্ষক এই নিয়োগ বাতিল, তারপরে যে বেগম রোকেয়াকে নিয়ে এরকম বিরূপ মন্তব্য, এগুলো আসলে কি নারীকে আসলে ঘরে বন্দি করার কোনো কৌশল? একেবারে, কারণ আপনি তো নিজেই শুনেছেন বা দেখেছেন, আমিও শুনেছি যে জামাতের ইসলামীর আমির যখন বলেছেন যে নারীরা ঘরে চলে যাবে, ঘরে কাজ করবে, 8 ঘন্টা না কাজ করে 5 ঘন্টা কাজ করে ঘরে যেন সময় দিতে পারে, এই ধরনের উক্তি উনার তো প্রয়োজন নাই দেওয়ার। এটা তো নারী কখন কাজ করবে, ক ঘন্টা কাজ করবে, কি কাজ করবে, বাড়িতে থাকবে না পুরুষ বাড়িতে থাকবে, এটা তো ব্যক্তিদের উপর ছেড়ে দেওয়া উচিত। এটা তো অন্য কেউ তো এটা তো তাদের উপর তো চাপিয়ে দিতে পারে না। তো এখানে আমি বলবো যে এগুলো ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, এবং সবাই যখন এটা নিয়ে নীরব থাকে, নীরব সবাই না, আমি তো দেখেছি অনেকে একদম প্রথম গত বছর থেকেই দেখেছি, যখন প্রথম ওই যে টিএসসির ইসেতে যে গ্রাফিটিতে যখন ওই যে কালি লাগানো হয়েছিল বেগম রোকেয়ার ইসেতে চেহারার উপর, তো সেখানে একটা লেখাটা বাতিল করা হয়েছে। ওই একজন বোধহয় শামসুন্নাহার হলের ছাত্রী ছিল, তো সেখানে কিন্তু প্রতিবাদ আসছিল ছাত্রছাত্রীদের, তখন সে এটা উইথড্র করলো যে আমি এমনি রেগে গেছিলাম তাই বলছিলাম ইত্যাদি ইত্যাদি, খুব খাটো করে। কিন্তু এখন তো আমরা দেখছি যে অবস্থা সৃষ্টি হয়ে গেছে, কেউই তো জোরে সোরে প্রতিবাদ করছে না। এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে যে এখন আমাদের সবাইকে এখন স্পষ্ট করে কথা বলতে হবে, নামতে হবে, আর সরকারকে খুব জোর গলায় তাকে জিজ্ঞাসা করতে হবে যে আমরা তোমাদের কাছ থেকে আমি একটা জবাব চাই, স্পষ্ট জবাব চাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।